This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পরে রাজ্যের বিরোধী যে সমস্ত দলগুলো আছে, তা সে তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক বা অন্যান্য যে সমস্ত দলগুলো রয়েছে যারা বিজেপি বিরোধী হোক, তাদের কাছে একাধিক ইস্যু হঠাৎ করেই সামনে চলে এসছে। সেই ইস্যুগুলোর মধ্যে যেরকম রয়েছে হকার উচ্ছেদ, ইস্যুগুলোর মধ্যে সেই একইভাবে রয়েছে বুলডোজার রাজনীতি। পাশাপাশি হঠাৎ করেই বেহালায় যেই নারকীয় ঘটনা ঘটে গিয়েছে ধর্ষণের মতো ঘটনা, সেই ঘটনা যেমন রয়েছে কলকাতার বুকে এক শিশু ছাত্রের মৃত্যুর ঘটনা। ফলে রাজ্য রাজনীতি এই মুহূর্তে উত্তাল। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিক্ষোভ। হকার উচ্ছেদকে কেন্দ্র করে একাধিক রেল স্টেশনের বাইরে যেভাবে সাধারণ মানুষদের কান্না হাহাকার চোখে পড়ছে, সেই কান্না হাহাকারের সঙ্গে নিজেদের দুঃখ কষ্টকে মিলিয়ে দিতে পারছে প্রচুর সাধারণ মানুষ। হঠাৎ করেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে এক বিরাট সংখ্যক হকার, যাদের দিন গুজরান হতো ওই স্টেশন সংলগ্ন এলাকায় হকারি করে, দোকান করে, হট করেই হকার উচ্ছেদ কর্মসূচি সরকারের, যে সরকার বলছে রাজ্যে শাসকের আইন নয়, আইনের শাসক থাকবে, এবং সেই আইনের বাইরে দাঁড়িয়ে যে সমস্ত নির্মাণ রয়েছে বা বেআইনিভাবে যে সমস্ত হকাররা বিভিন্ন স্টেশনে ব্যবসা করছেন, তাদের সকলকে উচ্ছেদ হতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে হকাররা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে আন্দোলন করতে গিয়ে প্রতিহত খেতে হচ্ছে পুলিশের ডান্ডা। এবং এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে না তৃণমূল কংগ্রেসকে। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে গৃহবন্দী করে রেখেছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুকে বার্তা দিয়েছিলেন যে ঈদ মিটে গেলে 28শে মের পরে তিনি রাস্তায় নামবেন, এবং শোনা যাচ্ছে আগামী 2রা জুন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বুকে একদিনের ধর্ণা কর্মসূচি করবেন। আবার জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রাস্তায় নামতে চলেছেন। রাজনৈতিক মহল থেকে কটাক্ষ করা হচ্ছে যে যুবরাজের ঘুম ভেঙেছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফরে বেরোচ্ছেন, এবং বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন, যারা মারা গিয়েছেন ভোট পরবর্তী হিংসায়, তাদের বাড়িতে যাবেন, তাদের পরিবারের সঙ্গে দেখা করবেন। দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম 2রা জুন কলকাতার রাস্তায় ধর্নার কর্মসূচি নিয়েছেন, একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে এবার দলের কর্মীদের পাশে দাঁড়ানোর মতো সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ওই যে বললাম, হকার উচ্ছেদ হোক বা সাধারণ মানুষ যারা ওই দুটো করে কমে খেত রেল স্টেশনের বাইরে, তাদের দোকানপাট সরিয়ে দেওয়া হোক, এই বিষয় নিয়ে সে অর্থে তৃণমূল কংগ্রেসের কাউকে এখনো পর্যন্ত রাস্তায় দেখা যায়নি। যদিও আমরা দেখতে পেয়েছিলাম কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রদের শিয়ালদা স্টেশনের কাছাকাছি একটি জায়গায় ধর্ণা করতে, কিন্তু সেই ধর্ণার অনুমতি পুলিশ দেয়নি এবং সেই ধর্ণা কর্মসূচি দানাও বাঁধেনি। কিন্তু সিপিএম, রাজ্যে প্রায় শূন্য হয়ে যাওয়া সিপিএম, যারা এবছর একটি আসন পেয়েছে বিধানসভা ভোটে, সেই সিপিএম এর পক্ষ থেকে দেখা যাচ্ছে যেখানেই হকার উচ্ছেদ হচ্ছে সেখানেই সিপিএম এর প্রতিনিধি দল পৌঁছে যাচ্ছে, স্লোগানিং হচ্ছে, হকারদের পাশে দাঁড়ানোর একটি চেষ্টা হচ্ছে হকারদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন করার। ইতিমধ্যেই সিপিএম এর অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী, যিনি অতীতে ছাত্র আন্দোলন করে উঠে এসেছেন এবং বর্তমানে শ্রমিক সংগঠনে নেতৃত্ব দিয়ে থাকেন, সেই গার্গী চট্টোপাধ্যায় থেকে শুরু করে কলতান দাশগুপ্ত, যেই কলতান দাশগুপ্ত সিপিএম এর ছাত্র সংগঠনের নেতা। পাশাপাশি এবছর পানিহাটিতে তিনি সিপিএম এর প্রতীকে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। বলাই বাহুল্য, পানিহাটি থেকে এবছর ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন অভয়ার মা রত্না দেবনাথ, এবং তিনি বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে এবছর বিধায়ক নির্বাচিত হয়েছেন। সেই কলতান দাশগুপ্তকেও দেখা যাচ্ছে। ইতিমধ্যে একটি খবর এসছে, সোদপুর স্টেশনে হকার উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সোদপুর স্টেশনে রাত দখল কর্মসূচি হয়েছে। রাত জাগো কর্মসূচি বললে আরো ভালো বলা হয়। সেই রাত জাগো কর্মসূচিতে গার্গী চট্টোপাধ্যায়ের পাশাপাশি কলতান দাশগুপ্তরা সিপিএম এর স্থানীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে হকারদের সঙ্গে রাত জেগেছেন এবং বার্তা দেওয়ার চেষ্টা করছেন হকারদের পাশে সিপিএমরা আছে। কিন্তু ওই যে বললাম, দানা বাজছে না কোনো আন্দোলন। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসছে এবং সরকার ক্ষমতায় আসার পরেই একাধিক যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের ফলস্বরূপ দেখা যাচ্ছে বিভিন্ন স্টেশন সংলগ্ন এলাকা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ যেরকম ভাঙা হচ্ছে,
অস্থায়ী যে সমস্ত ব্যবসাদারদের দোকান ছিল সেই দোকানগুলো, হকারদের কান্না, হকারদের দুশ্চিন্তা, ভবিষ্যতের দিকে তাকিয়ে হকারদের অনিশ্চিত ভবিষ্যৎ, সব মিলিয়ে আন্দোলনের পরিসর যে তৈরি হচ্ছে সেই পরিসরকে সিপিএম কাজে লাগানোর চেষ্টা করলেও কিছুতেই দানা বাজছে না এই বিজেপি সরকার বিরোধী আন্দোলন, নতুন সরকারের বিরুদ্ধে, হকার উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন। কিন্তু কেন দানা বাজছে না? কেন? তৃণমূল কংগ্রেস ৮০টি বিধায়ক নিয়ে বিরোধী দলের জায়গায় রয়েছে, যদিও ৮০টি বিধায়কের মধ্যে ৫-৭ জন ছাড়া সে অর্থে কেউ মুখ খুলছে না। শোনা যাচ্ছে তলায় তলায় সবাই বিজেপির সঙ্গে যোগাযোগ করছে, দল বদলের প্রস্তুতি নিচ্ছে। একাধিক তৃণমূলের সাংসদ বিধায়করা মুখ খুলছে, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করবার হিড়িক উঠেছে। মুখপাত্র থেকে শুরু করে কাউন্সিলর, সাংসদ থেকে শুরু করে প্রাক্তন সাংসদ, বিধায়ক থেকে শুরু করে যারা প্রার্থী হতে পারেনি তারাও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছে। গত ১৫ বছর ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা সেলফি তোলার জন্য লাইনে দাঁড়াতো, তারাই এখন বলছে দলীয় নেতৃত্বকে ভয় পায় নাকি। এই সমস্ত উষ্মা প্রকাশের পরেও তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে রাস্তায় তৃণমূল কংগ্রেসকে দেখা না গেলেও বিরোধী দল হিসাবে কংগ্রেস সিপিএম এর সামনে একটা বিরাট ফাঁকা জায়গা থাকলেও সেই অর্থে বিরোধী বা বিজেপি বিরোধী যে সমস্ত মানুষজন আছে তাদের সংঘবদ্ধ করে আন্দোলনকে দানা বাঁধাতে পারছে না সিপিএম বা কংগ্রেস। কারণ যোগ্য নেতৃত্বের অভাব, বিরোধী নেতৃত্বের অভাব। সিপিএম দীর্ঘ ৩৪ বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল এবং ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের শাসনকালে সিপিএম সে অর্থে প্রথম ৫ বছর বিরোধিতায় থাকলেও পরের যে টার্ম অর্থাৎ ২০১৬ সাল থেকে তৃণমূল কংগ্রেসের যে দ্বিতীয় সরকারের আমল, সেই সরকারের আমল শুরু হওয়ার সাথে সাথে সিপিএম বুঝে যায় যে বিরোধিতা তাদের দ্বারা হবে না, তাই তলায় তলায় তারা নিজেদের ভোট ব্যাংক বিজেপিতে ট্রান্সফার করার খেলায় মেতে ওঠে, যার ফলস্বরূপ আমরা দেখতে পাই ২০১৯ সালে সিপিএম এর ভোট ব্যাংক একদম তলানিতে এসে থাকে। বিজেপি এ রাজ্যে লোকসভায় বিরাট সাফল্য লাভ করে ১৮টি আসন পায়, তৃণমূল কংগ্রেস ৩৪ থেকে ২২-এ নেমে আসে। কিন্তু ২০২১-এও দেখা যায় সিপিএম এর রক্তক্ষরণ অব্যাহত রয়েছে। সিপিএম নিজেদের ভোট ব্যাংক আরো বেশি করে বিজেপিতে ট্রান্সফার করে, প্রথমে রাম পরে বাম, এই কর্মসূচি সিপিএম নিজেদের মধ্যে তলায় তলায় করতে থাকে এবং দেখা যায় সিপিএম বিধানসভায় শূন্য হয়ে যায়। তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে, বিজেপি ৭৭টি আসন নিয়ে প্রধান বিরোধী দল এবং একমাত্র বিরোধী দলের মর্যাদা পায়। কংগ্রেস, সেই কংগ্রেসের কথা না বলাই ভালো। সেই কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট করে, যেই সিপিএম এর হাতে কংগ্রেসের বহু কর্মী একসময় অত্যাচারিত হয়েছিল, নিহত হয়েছিল। তাই বাংলার মানুষজন, কংগ্রেসের সমর্থকরাও কংগ্রেসের সঙ্গে সিপিএম এর এই জোটকে না মেনে নিতে পেরে তৃণমূল কংগ্রেসের পক্ষেই ভোট দেয়। আর ২০২১-এর পরবর্তী সময় ২০২৬-এ তৃণমূল কংগ্রেসের অপসারণ ঘটে, বিজেপি ক্ষমতায় আসে এবং এখনো দেখা যাচ্ছে যে সিপিএম যে হারে নিজেদের ভোট, যে হারে নিজেদের সমর্থকদের বিজেপিতে পাঠিয়ে দিয়েছিল, রাস্তায় দাঁড়িয়ে বিজেপি বিরোধী আন্দোলন করতে গেলে হাতে গোনা ৫-৭ জন ১০ জন, খুব বেশি ১০০ জন ছাড়া সিপিএম লোক পাচ্ছে না, আন্দোলন দানা বাজছে না। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই প্রমাণ হয়ে যাচ্ছে বিরোধী নেত্রী হিসাবে বা বিরোধী দল হিসাবে কংগ্রেস বা সিপিএম এখনো পর্যন্ত গ্রহণযোগ্যতায় বাংলার মানুষের কাছে, যারা এই মুহূর্তে বিজেপি সরকার আসার পরে নিজেদের দোকান, নিজেদের অন্য সংস্থানে জায়গা হারিয়েছেন, তারাও মনে করতে পারছে না যে সিপিএম বা কংগ্রেস তাদের অসুবিধার কোনো সুরাহা করতে পারবে। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ১৫ বছর থাকার সত্ত্বেও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান পরিচিতি, তিনি ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠতম বিরোধী নেত্রী স্বাধীনতার পর থেকে। এ বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুস্পষ্ট মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতবর্ষে যতজন বিরোধী নেত্রী এসছে তার মধ্যে শ্রেষ্ঠতম। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধিতাতেই মানায়, বিরোধী নেত্রী হিসাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল পরিচিতি। সিপিএম জানে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে কতটা ভয়ঙ্কর, বাংলার মানুষ জানে বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচারিত, নিপীড়িত মানুষের পাশে কিভাবে দাঁড়ান। নিজের জীবনের তোয়াক্কা না করে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কংগ্রেসের পতাকা হাতে নিয়ে, তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে সিপিএম এর বিরুদ্ধে বিরোধী রাজনীতি করেছেন এবং বিরোধী রাজনীতি করার মাধ্যমে রাজ্যে পালাবদল ঘটিয়েছেন, তা এক ইতিহাস এবং এই ইতিহাসের সাক্ষী বাংলার মানুষজন আছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই যে সমস্ত আন্দোলন দানা বাজছে না, সে সমস্ত আন্দোলনের শরিক যারা, তারা হয়তো ভাবছেন, তারা হয়তো অপেক্ষা করছেন কবে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামেন, পাশে এসে দাঁড়ান তাদের। আর
যে কথা বললাম, আগামী 2 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বুকে বিরোধী নেত্রী হিসেবে প্রথম কর্মসূচি নিয়ে মাঠে নামতে চলেছেন ধর্ণা কর্মসূচির মাধ্যমে। এবার দেখার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচিতে কত লোক উপস্থিত হন। বলাই বাহুল্য, এখন তৃণমূল কংগ্রেসে যে সমস্ত বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধি বা কুচো নেতারা বিদ্রোহী হয়েছেন, সেক্ষেত্রে তারা দায়িত্ব নিয়ে যে লোক ভরাবেন না সেটা বোঝাই যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সবসময় অর্গানিক আন্দোলন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বিরোধী নেত্রী হিসাবে আন্দোলনের ডাক দিয়েছেন, তখনই সাধারণ মানুষ থেকে শুরু করে নিপীড়িত খেটে খাওয়া মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের শরিক হয়েছে। তারা তৃণমূল কংগ্রেস করুন অথবা না করুন, কোথাও না কোথাও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আত্মিক টান অনুভব করেছেন, বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে যখনই আন্দোলনের রাস্তায় নেমেছেন, তখনই তিনি সাধারণ মানুষের কথা ভেবে নেমেছেন। এই ঘটনা সকলের সামনে পরিষ্কার। এই ঘটনা বিজেপিতে এই মুহূর্তে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও জানেন, বিজেপি দল হিসাবে ক্ষমতায় বিজেপিও আলবাত জানে, তার কারণ বিজেপি অতীতে তৃণমূলের জোট সঙ্গী ছিল। আর সিপিএম তারা তো খুব ভালো মতো জানে, তার কারণ তাদের যে 34 বছরের জগদ্দল পাথরের মতো সরকার, সেই সরকারের অপসারণ ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জন্য। এবং এই জায়গাতেই আসছে মূল কথা, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 2 তারিখ রাজনীতিতে নতুন করে নামতে চলেছেন বিরোধী নেত্রী হিসাবে ধর্ণা কর্মসূচির মাধ্যমে। আর যেই আন্দোলন বিজেপি বিরোধী আন্দোলন, বিজেপি সরকার বিরোধী আন্দোলন, সিপিএম চেষ্টা করেও দানা বাঁধাতে পারছে না, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামার পরে সেই আন্দোলন কি দানা বাঁধবে? লক্ষ টাকার প্রশ্ন। দিকে দিকে হকার উচ্ছেদ, হকারদের কান্না, বুলডোজার চলছে অবৈধ বাড়িগুলোর ওপর, বাসস্থান হারিয়ে সাধারণ মা বোনেদের কান্না, ছাত্র মৃত্যুর মতো ঘটনা, বেহালার সরসুনায় নারকীয় পাশবিক ঘটনা যা অভয়াকাণ্ডকে মনে করিয়ে দিচ্ছে। সব মিলিয়ে বাংলায় এই মুহূর্তে বেশ ভালো বিরোধী রাজনীতির পরিসর তৈরি হয়েছে। পাশাপাশি যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তারাই যে আগামী দিনে অন্নপূর্ণার ভান্ডার পাবেন, এ কথা ঘোষণা করার পরেও 12 পাতার ফর্ম অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে তৈরি করে দিয়েছে বিতর্ক। এবং সেই বিতর্কের বশবর্তী হয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মহল থেকে প্রশ্ন তুলে দিয়েছে, 12 পাতার ফর্ম ফিল আপ করে আমাদের পরিবারের সমস্ত তথ্য কেন সরকারের কাছে দেব? আগের সরকার 1500 টাকা করে দিত, এত কৈফিয়ত তো চাইতো না, 3000 টাকা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফলে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের মনের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ করবার মতো প্ল্যাটফর্ম মমতা বন্দ্যোপাধ্যায় কি তুলে দিতে পারবেন? তৈরি হবে, দানা বাঁধবে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করেই, লক্ষ টাকার প্রশ্ন। সিপিএম রাস্তায় থাকলেও দানা বাঁধছে না আন্দোলন, তাহলে কি বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে বিজেপি বিরোধী আন্দোলন বিজেপি ক্ষমতায় আসার 1 মাস পর থেকেই শুরু করে দেবেন? তাকিয়ে থাকতে হবে আগামী 2রা জুনের দিকে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।